আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রার্থনায় শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রযাত্রা ও মুসলিম উম্মার শান্তি কামনা। যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ সরকারের। ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, বিচার বহির্ভূত হত্যা নিয়ে প্রশ্ন বিএনপি। এবং পর্দা উঠল মাসব্যাপী অমর একুশে বইমেলার। তরুণদের আত্মত্যাগে অর্জিত অভ্যুত্থান এবারের মেলার তাৎপর্য, বললেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান আল্লাহর নৈকট্য লাভ ও ইসলামের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার প্রার্থনায় শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল 9:15টায় শুরু হওয়া আখেরি মোনাজাতে মহান স্রষ্টার দরবারে দুহাত তোলেন লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। অতীতের সকল পাপ থেকে মুক্তি, আখেরাতের কল্যাণ, মুসলিম ঐক্য, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে মহান আল্লাহর কাছে সাহায্য চান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনি মুসলমান সহ বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিদের নির্যাতন থেকে মুক্তি এবং যুদ্ধ ও হানাহানি বন্ধের আহ্বান জানানো হয় আখেরি মোনাজাতে। এ সময় অনেকেই দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন। এর আগে মোনাজাতে অংশ নিতে দলে দলে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে ছুটে যান ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই গোটা ইজতেমা স্থল দেশ বিদেশের মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে, লিখছে, আশা করছে, আল্লাহ তাদের সমস্ত হাজাতকে পুরা ফরমান। আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান। আল্লাহ বিমারদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান। আল্লাহ যারা করজে আটকা আছে তাদের গায়েব থেকে করজদায় সুরত পয়দা ফরমান। না হক মুকদ্দমায় আটকা আছে তাদের খালাসি নসিব ফরমান। আল্লাহ বেঔলাদদেরকে নেক औलाद নসিব ফরমান। বেরোজগারদেরকে হালাল রোজগার। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। চিস্তি, আখেরি মোনাজাত সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাগর। আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগেই আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এই প্রথম ধাপ। এবং 9:11 শুরু করে 9:35 এই মোনাজাত শেষ হয়। এবং আপনি যেমনটি বলছিলেন, এই 24 মিনিটের মোনাজাতে দেশ জাতি সহ সারা বিশ্বে যেসব মুসলমানেরা আছেন তাদের শান্তি কামনা করা হয়। যেসব মুসলমানরা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য কল্যাণ এবং পরিত্রাণ কামনা করা হয়। এবং সাগর, আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে এবারে ইজতেমাটা 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবং এটা গত 2018 সাল থেকেই 2 পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয়। তাবলিগ জামাতের 2 গ্রুপের মতবিরোধের বা দ্বন্দ্বের পর থেকেই। তবে এবারের এটা একটু ভিন্ন, কারণ এই প্রথম যে পর্ব সেই পর্বের 2টো ধাপে হবে, যেটা গত 31 তারিখে শুরু হয়েছিল এবং আজকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো। এবং দ্বিতীয় ধাপটি শুরু হবে হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারিতে আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে। এবং এই প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন শুরায়ে নিজাম এর অনুসারীরা, অর্থাৎ মাওলানা জুবায়েরের যে অনুসারীরা আছেন তারা অংশ নেবেন এই প্রথম ইজতেমায়। এবং দ্বিতীয় পর্বের যে ইজতেমা, সেই ইজতেমায় অংশ নেবেন হচ্ছে মাওলানা সাদের অনুসারীরা। এবং সেটি শুরু হবে প্রথম পর্ব শেষ হওয়ার 8 দিন পর, 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 16ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এই বছরের যে বিশ্ব ইজতেমা সেটা একেবারেই সম্পন্ন হবে। এবং 18 তারিখে প্রশাসনের কাছে এই যে টঙ্গী তুরাগ তীরে যে ইজতেমা ময়দান, সেই ইজতেমা ময়দানটি বুঝিয়ে দেবেন সাতপন্থী মুসল্লিরা। এবং সাগর, আপনার মাধ্যমে আরেকটি বিষয় করছি, আমরা এখানে যখন এসছি সবাই যে মোনাজাতে অংশ নিয়েছেন, মোনাজাতে অংশ নেওয়ার পরে আমরা মুসল্লিদের সাথে কথা বলেছিলাম এবং সবাই তারাও বলছেন যে তারা নিজের পরিবারের, সমাজের
রাষ্ট্রের সবারই শান্তি কামনার পাশাপাশি একটা বিষয় নিয়ে তারা বলেছেন যে ইসলাম তো আসলে শান্তির ধর্ম, এই শান্তির ধর্মে আসলে ভেদাভেদ থাকবে কেন, দ্বন্দ্ব ঐক্য থাকবে কেন, এবং তারা চান যে আগামীতে যাতে এই সব যে দুই পক্ষের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব ভেদাভেদ হানাহানি এসব ভুলে গিয়ে আবার একসাথে ইজতেমা অনুষ্ঠিত হবে। এটাই আসলে কম বেশি সবারই চাওয়া, সেটাই। সাগর, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর ইজতেমা ময়দানের আরেক প্রান্তে তুরাক তীরে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, মোনাজাত শেষে মুসল্লিরা ফিরতে শুরু করেছেন? সাগর, আপনাকে ধন্যবাদ। আমার সহকর্মী হুমায়ুন চিস্তি একটু আগে যে কথা বললেন সে কথা সূত্র ধরেই বলতে চাই যে আমি আছি এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এখানে যারা মুনাজাতে অংশ নিয়েছেন তারা এরই মধ্যে তাদের নির্ধারিত গন্তব্যে ফিরতে শুরু করেছেন। যেহেতু এখানে কোনো যানবাহন প্রবেশ করতে পারেনি, এই কারণে তারা হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন। আর আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, আমার সহকর্মী হুমায়ুন চিস্তি যেটি বলছেন, এখানে যারা রাস্তায় অংশ নিয়েছেন তারাও একই কথা বলছেন যে আগামীতে তারা এমন একটি ইজতেমা চান যে ইজতেমায় সাতপন্থী জুবাইরপন্থী থাকবে না, সবাই ঐক্যবদ্ধভাবে সেই ইজতেমায় অংশ নেবে। অর্থাৎ মুসলিম উম্মার সবচেয়ে বড় মিলন মেলা বলা হয়ে থাকে, যেটি মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় পবিত্র হজ। সেই হজের পরে দ্বিতীয় সর্ববৃহৎ মিলন মেলা বলা হয়ে থাকে বাংলাদেশে অবস্থিত এই টঙ্গীর তুরাক তীরের বিশ্ব ইজতেমাকে। কিন্তু দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে সেখানে অংশগ্রহণ কিছুটা কমেছে, ভিড় কমেছে এবং একটা বিবাদ তৈরি হয়েছে এবং এখানে কিছুটা আতঙ্ক তৈরি হচ্ছে। কারণ আপনি জানেন যে কিছুদিন আগে সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে দ্বন্দ্বের কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তাই সমস্ত মুসল্লিরা বলছেন যে তারা একটি ঐক্যবদ্ধ ইজতেমা চান, যেখানে সত্যিকারার্থে এটি মুসলিম উম্মার দ্বিতীয় মিলন মেলা হিসাবে পরিগণিত হবে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই সাগর, আপনি দেখতে পাচ্ছেন যে ইজতেমা শেষ হওয়ার পরে একটু একটু করে গাড়ি চলা শুরু করেছে ঢাকা ময়মনসিংহ সড়কে। আমি দেখতে পাচ্ছি কয়েকটি গণপরিবহন এই মুহূর্তে উত্তরার দিকে রওনা দিয়েছে। এখানে আমি আপনাকে যেটি জানিয়ে রাখি যে আগে ইজতেমা হলে যেভাবে একেবারে ফার্মগেট পর্যন্ত, টঙ্গী থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তায় ভিড় হতো, আজকে কিন্তু আমরা সেরকম ভিড় রাস্তায় দেখি নেই। যদিও ঢাকা ময়মনসিংহ সড়কের এই সড়কটি অর্থাৎ উত্তরা এবং খিলক্ষেত পর্যন্ত এখানে রাস্তায় অনেক মানুষ মুনাজাতে অংশ নিয়েছেন, কিন্তু এটি যে খুব উপচে পড়া ভিড়, অনেক ভিড়, হাঁটা যাবে না এরকম নয়। কারণ আমরা রাস্তার পাশ দিয়ে কিন্তু আমাদের যে এটিএন বাংলার গাড়ি সেটি আমরা স্বাচ্ছন্দ্যে চালিয়ে নিতে আসতে পেরেছিলাম। এখানে মুসল্লিরা অংশ নিয়েছেন, তারা ফিরতে শুরু করেছেন। এই কারণে এই মহাসড়কটি ফ্রি হতে আরো বেশ কিছুটা সময় লাগবে। এজন্য যারা গন্তব্যের দিকে যাচ্ছেন তারা হেঁটে হেঁটেই যাচ্ছেন এবং দু একটা বাস কিন্তু আসতে শুরু করেছে। কিন্তু আগের দিনের ইজতেমা যদি হতো তাহলে এই বাস চলাচল করতে হতো আরো 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো, কিন্তু এখন কিন্তু বাস চলাচল আস্তে আস্তে শুরু করেছে। তারপরেও গণপরিবহন চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়, এই কারণে অনেককে হেঁটেই গন্তব্যে যেতে হবে। আমরা কথা বলেছি যে মুসল্লিদের সঙ্গে যে তারা যে এত পথ হেঁটে যাবেন তাদের কষ্ট হবে কিনা। মুসল্লিরা বলছেন যে মহান আল্লাহকে রাজি খুশি করানোর জন্য তারা এখানে এসেছেন, এই কষ্টকে তারা কষ্ট হিসাবে নিচ্ছেন না, এটিকে তারা ইবাদত হিসাবে নিচ্ছেন। এবং মুসল্লিরা এটি বলছেন যে তারা আল্লাহর কাছে যে প্রার্থনা করেছেন আল্লাহ যেন বাংলাদেশে শান্তি দেয়, বিশ্বে শান্তি দেয়, ইসরায়েলিরা গাজায় যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতা যেন বন্ধ হয়, এটি তারা প্রার্থনা করেছেন। আর সাগর, আপনাকে জানিয়ে রাখি যে এই তুরাক কিন্তু একটি এখানে নৌপথ রয়েছে, নৌপথ দিয়ে কিছুক্ষণের মধ্যেই এখানে যারা অংশ নিয়েছেন তারা তাদের নির্ধারিত গন্তব্যে রওনা দেবেন। যারা সড়ক পথে ঢাকার বাহির থেকে এসেছেন তারাও গন্তব্যে রওনা দেবেন। অনেকে ট্রেনেও কিন্তু এখানে বিশেষ ট্রেন চালু করা হয়েছে ইজতেমা উপলক্ষে, সে বিশেষ ট্রেনেও তারা ময়মনসিংহ, গাজীপুর, এমনকি ঢাকার উত্তরা স্টেশন এবং আমাদের কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা দিবেন। সাগর, এই হচ্ছে ইজতেমার বাহিরে মহাসড়কে আমার কাছে সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। লিবিয়ার ভূমধ্য সাগরের উপকূল থেকে 20 বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশি দূতাবাস জানায় 20টি মরদেহ ইতোমধ্যে আজ দাদিয়াতে দাফন করা হয়েছে, যা ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। নিহত 20 জনের মধ্যে এখন পর্যন্ত 2 জনের পরিচয় নিশ্চিত করেছেন তাদের স্বজনরা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মানব পাচারকারী দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন সময় সাগর পথে ইউরোপ, আমেরিকা যাচ্ছে অনেক বাংলাদেশি। এতে প্রায় ভূমধ্য সাগরে ডুবে কিংবা দালালদের নির্যাতনে প্রাণ যাচ্ছে বহু মানুষের। সবশেষ লিবিয়ায় ভূমধ্য সাগর উপকূল থেকে 20 বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস জানায় পচে গলে যাওয়া এসব মরদেহ আজ দাদিয়াতে দাফন করা হয়েছে। ধারণা করা হচ্ছে নির্যাতনের টাকা না পেয়ে তাদের হত্যা করেছে লিবিয়ার মানব পাচারকারী মাফিয়া দল।
মৃতদের মধ্যে প্রাথমিকভাবে ফরিদপুরের 2 যুবকের পরিচয় নিশ্চিত করেছে তাদের পরিবার। এদের মধ্যে হৃদয় হাওলাদারের মরদেহের ছবি দেখে শনাক্ত করেন তার বাবা। অপরদিকে আকাশ হাওলাদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দালাল। স্বজনদের অভিযোগ, অবৈধ পথে ইতালি যাত্রায় দালালদের হাতে প্রত্যেক পরিবার 16.5 লাখ টাকা করে তুলে দিলেও সেই টাকা মাফিয়াদের দেয়া হয়নি। এ কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী এসব যুবককে হত্যা করা হয়। 24 তারিখে রাত্রি উনি বলছে গেম দিয়ে দিছি, 24, 25, 26, 30 তারিখেও তার কোন ছেলের সন্ধান পাইনি। দালালের দ্বন্দ্বে এরা টাকা সেই দালালকে না দিয়ে এরা এই টাকা আত্মসাৎ করছে এবং ওই দালালে টাকা না দেওয়ার কারণে গেমঘর থেকে নিয়ে মরুভূমিতে গুলি কইরা মাটি চাপাতে ফেলেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। এই দালাল চক্রটা জানি উৎখাত হয়ে যায়, এই জন্য আমি জোর দাবি করি প্রশাসক যারা আছেন আমাদের বাঙ্গা থানার দায়িত্বে, পরবর্তীতে কোনো মায়ের কুল জানি এইভাবে না খালি হয়। সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর চাওয়া দ্রুত তাদের সন্তানদের লাশ ফিরিয়ে আনুক সরকার। নিশ্চিত করা হোক মানব পাচারকারীদের কঠোর শাস্তি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানীর আকাশ। ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। তবে ঘন কুয়াশা থাকলেও ঢাকায় শীতের তীব্রতা অন্য দিনের তুলনায় কিছুটা কম অনুভূত হচ্ছে। গত কয়েকদিনে দেশের রংপুর বিভাগ ছাড়া অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। এতে করে শীতের অনুভূতিও অনেকটাই কমে গেছে। রাজধানী ঢাকায় বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা। গত দুদিনে রাজধানীর তাপমাত্রা বেড়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে কোথাও কোথাও ঘন কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে সরকারের এই নির্দেশের কথা জানায়। এদিকে বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যার অভিযোগ এনে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের দাবি, যৌথ বাহিনীর নির্যাতনেই মারা যান তৌহিদুল। যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় জানিয়ে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা হেফাজতে যুবদল নেতা হত্যার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি হলে দেশ আবার অন্ধকারের গহ্বরে চলে যাবে। রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় তিনি বলেন, যে কোনো গণতান্ত্রিক দলকে বিএনপি স্বাগত জানাবে, কিন্তু সরকারে থেকে দল গঠন করলে তা মানুষ মেনে নেবে না। সংকট সমাধানে নিরপেক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে। অন্যদিকে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ যখন জাতীয় নির্বাচনের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে, তখন বিচার বহির্ভূত হত্যার ঘটনা শঙ্কা ও আতঙ্ক তৈরি করছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ।
কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর অনুসারীরা নিজেদের গুছিয়ে নিয়ে আবারও বাংলাদেশ দখলে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনে তিনি বলেন, দাবি আদায়ের নামে নানা ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে। তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থে গণতান্ত্রিক শক্তির ঐক্যে ফাটল ধরলে পরাজিত স্বৈরাচার লাভবান হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। মুক্ত পরিবেশে বর্ণিল আয়োজনে দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা শহরের সোহাগপুর আব্বাসউদ্দিন খান মডেল কলেজ মাঠের সম্মেলনে যোগ দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারীরা আবারও নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, উন্নয়নের নামে শেখ হাসিনা ও তার পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন সবাই মিলে দেশ পুনর্গঠন করতে হবে। উন্নয়নের নাম করে সামান্য কিছু জিনিস মানুষকে দেখিয়েছে, কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা, হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা। জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাপ আলোচনার মাধ্যমে বিতর্ক, মতপার্থক্য নিরসনের পথ বের করতে সবার প্রতি আহ্বান জানান। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচারের পতনের পর বিএনপিকে ঘিরে দেশবাসী নতুন করে স্বপ্ন দেখছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রেখে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা। গণ অভ্যুত্থান এবারে ২১-এর বইমেলায় নতুনত্ব নিয়ে এসেছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসব্যাপী অমর ২১-এ বইমেলার উদ্বোধন করে তিনি একথা বলেন। বইমেলায় সেরা লেখক প্রকাশক পুরস্কার চালু করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো মহান ভাষা আন্দোলনের প্রেরণাদীপ্ত অমর ২১-এ বইমেলা। মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করেন প্রধান উপদেষ্টা। বইমেলার উদ্বোধনে গণ অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগ পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করেছে তরুণরা। বইমেলাতেও এর ছোঁয়া লেগেছে বলে জানান প্রধান উপদেষ্টা। মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এনেছে। বরাবরই ২১-এ মানে জেগে ওঠা, ২১-এ মানে আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। দেশের অর্থনীতি নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সাহস খুঁজে পেয়েছি। বইয়ের গুণগত মান উন্নত করা এবং লেখক প্রকাশকদের পুরস্কৃত করার মাধ্যমে উৎসাহ প্রদান করার আহ্বান জানান প্রফেসর ইউনূস। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের
এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বইমেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। উদ্বোধন শেষে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এবারও সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরের অংশ নিয়ে হচ্ছে বইমেলা। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রতিষ্ঠান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে একটি নিম গাছ থেকে বের হচ্ছে খেজুরের রসের মতো মিষ্টি রস। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে বলছেন অলৌকিক, আবার অনেকে রোগবালাই থেকে মুক্তি লাভের আশায় পান করছেন সেই রস। খবর ছড়িয়ে পড়ায় সেই রস পান করতে ও গাছটি এক নজর দেখতে ভিড় করছে উৎসুক জনতা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আফসার উদ্দিনের বাড়ির গলিতে বেড়ে ওঠা নিমগাছ এটি। গাছটি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের শাখারিটোলা গ্রামে। এই গাছ থেকে অলৌকিকভাবে বের হচ্ছে মিষ্টি রস, স্বাদ খেজুরের রসের মতো। আর সেই রস সংগ্রহ করে আগ্রহী লোকজনকে পান করাচ্ছেন আফসার উদ্দিন। এর আগে গত বছরও শীত মৌসুমে গাছটি থেকে সামান্য পরিমাণে রস বের হয়েছিল। এবার রসের পরিমাণ বাড়ায় আনন্দিত তিনি। গত বছর আমরা অন্য মনে করে আর কি এটা বানানো হয়নি, আর এবার আবারও ওই রকম ভাবেই হয়েছিল। আমি নিজেই মানে টেস্ট করে খাওয়া দাওয়া করে দেখে মানে করে বানিয়েছি। এমন ঘটনা কখনোই দেখেনি এলাকাবাসী। তাদের ধারণা অলৌকিক এই গাছের রস খেলেই বিভিন্ন রোগবালাই থেকে মিলবে মুক্তি। তাই প্রতিদিন সেখানে ভিড় করছেন উৎসুক জনতা। দেখছি যে এখানে আপনার নিম গাছ দিয়ে আপনার খেজুরের রসের মতো টপ টপ করে রস পড়ে, আর এই রস লাইন ধরে সবাই নাই। এই রস আমি নিজেই কিন্তু খেয়েছিলাম এবং আমি খেয়ে দেখলাম যে আসলে কিন্তু খেজুরের রসের মতো কিন্তু আসলে সুস্বাদু। অসুখ বিসুখ ভালো মন্দ আপনার বিষয়ে জেনে সুস্থ পাচ্ছি আমরা খেয়ে। বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তারিখ খাওয়ার জন্য মানুষ আসছে এবং অনেকে হয়তো মনে করছে এটি আল্লাহর একটি অমূল্য সম্পদ, এটি খেলে হয়তো মানুষ উপকার হবে। এদিকে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ জানান, নিম ওষুধি গাছ হলেও তার থেকে যে রস বের হচ্ছে এটার তেমন উপকারিতা নেই, বরং এই রস পান করার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। এইভাবে ইউজুয়ালি একটা গাছ থেকে রস আসে না, একটা ফাঙ্গাসের আক্রমণ বা অন্য কোনো জীবাণুর আক্রমণ যেহেতু এটা হতে পারে, এখান থেকে একটা বড় ধরনের এই যে শত শত মানুষের রস খাচ্ছে, এটা একটা এলাকায় একটা রোগের প্রাদুর্ভাবের একটা ঝুঁকি আছে, অর্থাৎ ওই এলাকায় একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এত কিছুর পরেও তিতা নিম গাছ থেকে মিষ্টি রস বের হওয়াকে আল্লাহর রহমত বলে মনে করছেন কেউ কেউ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে করমুক্ত আয়সীমা 12 লাখ রুপি করল দেশটির সরকার। আয়করে বিপুল ছাড় দিয়ে এই বাজেটকে সাধারণ মানুষের বাজেট বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট ঘোষণার সময় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করবে। কি করে সাধারণ মানুষের পকেটে বেশি টাকা আসে ও সঞ্চয় বাড়ে সে লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মূলত নতুন এই বাজেটে বাৎসরিক 12,75,000 রুপি পর্যন্ত বেতনভুক্ত কর্মীদের কোনো আয়কর দেয়া লাগবে না। এই নিয়ম আগামী অর্থ বছর থেকে চালু হবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $155 বিলিয়ন পণ্যের ওপর 25% কর আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এরই মধ্যে আমেরিকা থেকে আমদানি করা $30 বিলিয়ন ফল ও অ্যালকোহলের ওপর এই কর আরোপ করেছে কানাডিয়ান সরকার। এক বিবৃতিতে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডার পণ্যের ওপর 25% শুল্ক আরোপের জবাব দিতেই এই পাল্টা পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন। তাদের তালিকায় এমন সব মার্কিন পণ্য রাখা হয়েছে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করেন তিনি। একই সাথে সতর্ক করেন, কানাডা সহ মেক্সিকো ও চীনের ওপর ওয়াশিংটনের শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত বাণিজ্য যুদ্ধ সৃষ্টি করতে পারে। এতে বিশ্বজুড়ে পণ্যের দাম আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে।
শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রার্থনায় শেষ হল বিশ্ব ইসলামের প্রথম পর্ব। বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রযাত্রা ও মুসলিম উম্মার শান্তি কামনা। যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ সরকারের। ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। বিচার বহির্ভূত হত্যা নিয়ে প্রশ্ন বিএনপি। এবং পর্দা উঠল মাসব্যাপী অমর 21শে বইমেলার। তরুণদের আত্মত্যাগে অর্জিত অভ্যুত্থান এবারে মেলার তাৎপর্য, বললেন প্রধান উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।